আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, আমরা কতটুকু পড়ছিলাম? আচ্ছা দেখেন, এরপরে আসে আপনার হচ্ছে আইডেন্টিফাই দ্য বেঞ্চমার্ক। আমার একটু বেঞ্চমার্কটা সম্পর্কে জানতে হবে। বেঞ্চমার্ক কি? বেঞ্চমার্কটা হচ্ছে লাইক কিসের উপর ভিত্তি করে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবেন আপনি, হ্যাঁ, কোন কোন জিনিসগুলো দেখবেন, সেই জিনিসটা অবশ্যই আপনাকে কি করতে হবে? নির্ধারণ করতে হবে। যে জিনিসটা আপনাকে অবশ্যই নির্ধারণ করতে হবে, যেমন হচ্ছে গিয়ে আপনি কোন কোন কম্পিটেন্সি দেখবেন, কম্পিটেন্সির ভিতরে আবার কোন নলেজটা দেখবেন, কোন স্কিলটা তার আছে কিনা, কোন অ্যাটিটিউডটা আছে কিনা, এগুলা কি একটা সিএস অনুযায়ী বা সিএস অনুসারে আপনি একটা লার্নারের ভিতরে, একটা ক্যান্ডিডেটের ভিতরে খুঁজবেন না, দেখবেন না? তো ওই দেখাটা মানে কিসের উপর ভিত্তি করে বা কি কোন মানদণ্ডের উপর ভিত্তি করে আপনি অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করবেন, এইটাকেই আমরা বলতেছি বেঞ্চমার্ক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এত লেট কেন? আপু আমি আসলে একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা, না অলরেডি পেয়েছি, দেন আমি আবার যে ইউটিউব অ্যাড করে দিচ্ছি হোমওয়ার্ক। আর আপু আসলে মানে এমন হয়ে গেছে যে একটু টাইমটা যদি আগে বলা থাকতো, একটু প্রিপারেশন থাকতো। আমরা তো আসলে দূরে, মানে আমি অবশ্যই এটা ম্যাচটা দেখছি যে আসার পরে। বুঝতে পারছি, আচ্ছা ব্যাপার না, ঠিক আছে, আমরা শুরু করি। আমরা মাত্রই শুরু করছি। দেখেন 17 নম্বর 11 নম্বর সিবিএলএম 17 নম্বর পেজ ওপেন করি, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের বেঞ্চমার্ক। তাহলে আমি বারবার বলতেছি আমরা একটা মানদণ্ডের উপর ভিত্তি করে অ্যাসেসমেন্টটা নিব। তাহলে কিসের উপর ভিত্তি করে, কোন মানদণ্ড বা কোন স্ট্যান্ডার্ড ফলো করে একটা অ্যাসেসমেন্ট নিব, সেটাকেই আমরা বলতেছি আমাদের বেঞ্চমার্ক। দ্যাট মিনস আমি চাইলেই কিন্তু একটা অ্যাসেসমেন্ট মানে নিজের মন মতো করে নিতে পারি না। আমার কোন অকুপেশনের জন্য, কোন লেভেলের জন্য আমার কতটুকু নলেজ লাগবে, কতটুকু স্কিল লাগবে, এটার আলাদা করে একটা মানদণ্ড দেওয়া থাকে। ওকে, তাহলে ওই মানদণ্ডটাকে আমরা কি বলতেছি? বেঞ্চমার্ক। এখানে দেখেন ব্লু কালি করা লেখাই আছে, একটু দেখেন। দ্য বেঞ্চমার্ক ইজ দ্য ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ফ্রম দ্য রিলিভেন্ট ইন্ডাস্ট্রি। তাহলে বেঞ্চমার্ক হচ্ছে আপনার সিএস, দ্যাট মিনস একটা মানদণ্ড, যেই মানদণ্ডটা আপনি কি করতেছেন ইন্ডাস্ট্রি অনুযায়ী, মানে ইন্ডাস্ট্রির সাথে বা ইন্ডাস্ট্রি অনুযায়ী মিলায় কাজ করতেছেন, ফলো করতেছেন, এইটা ক্লিয়ার? বেঞ্চমার্ক হচ্ছে মানদণ্ড, কিসের উপর ভিত্তি করে বা কি ফলো করে আমি কাজটা সম্পন্ন করব। বেঞ্চমার্কটা কি বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখেন আমার বলছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট কথার মানে হচ্ছে দ্বন্দ্ব। ওকে, তাহলে ইন্টারেস্ট তো আমরা সবাই বুঝতে পারছি, একটা আগ্রহ, চাহিদা। তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই প্রেক্ষিতে বোঝানো হয়েছে এইভাবে যে আপনার, আপনি ধরেন আজকে একজন অ্যাসেসর, তাহলে এটা আপনার প্রফেশনালিজম। আর নর্মালি ধরেন একটা অ্যাসেসমেন্ট নিতে গিয়ে আপনি দেখলেন ওই সেন্টারে আপনার একটা পরিচিত কোনো লোক পেয়ে গেছেন, ক্লিয়ার? তো আপনি যে একজন অ্যাসেসর হিসেবে ওইখানে আসছেন অ্যাসেসমেন্টটা নিতে, এটা আপনি কিন্তু একটা প্রফেশনালিজম মেনটেন করে আসছেন। এখন প্রফেশনালিজম মেনটেন করতে যায় তারপরে দেখতেছেন যে আপনার একজন পরিচিত পড়ে গেছে, তাহলে ওই প্রফেশনালিজমটা আপনার পার্সোনালে রূপান্তরিত হয়ে যাচ্ছে।
আপনি প্রফেশনালিজম মেনটেন করতে গেছেন, কিন্তু দেখছেন যে একজন পরিচিত পড়ছে, সে কিচ্ছু পারে না। এখন আপনি তাকে কি করবেন? তার দেখতে গেছে যে তার নলেজ নাই, কিন্তু আপনি তাকে কম্প্রোমাইজ করতেছেন, রিটেনে পাস করায় দিচ্ছেন, তার স্কিল বলতে কিচ্ছু নাই, কিন্তু আপনি তাকে না দেখা করার মতো করে আপনি তাকে সেখানেও পাস করায় দিচ্ছেন। দিন শেষে ওভারঅল আপনি তাকে জাজমেন্টে কম্পিটেন্ট করে দিলেন। ওকে, এইটা কি করতেছেন? আপনি দুর্নীতি করতেছেন না? তাহলে আপনি কিন্তু একজন প্রফেশনালিজম ভাবে মেনটেন করতে গেছিলেন, কিন্তু আপনি পার্সোনাল ইন্টারেস্টে তখন ওই প্রফেশনালিজমটা কনভার্ট করে ফেলতেছেন। এতে করে আপনার প্রফেশনালিজম আর যে পার্সোনাল ইন্টারেস্ট, এটার ভিতরে কি হচ্ছে? একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে না? এটাই হচ্ছে আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যেখানে আপনি প্রফেশনালিজম মেনটেন করতে গেছেন, কিন্তু সেখানে আপনি পার্সোনাল ইন্টারেস্ট শো করে আসছেন বা অ্যাপ্লাই করে আসছেন, এই বিষয়টা। আর এটা কিভাবে হয়? এটা যখন আপনি অ্যাজ এ অ্যাসেসর, আপনার উচিত হচ্ছে ইথিক্স মেনে চলা, কিন্তু আপনি কোনো ইথিক্স মেনে চলতেছেন না, আপনি উল্টা অনৈতিকভাবে কাজগুলা করতেছেন। আপনার প্রফেশনালিজম মেনটেন না করে আপনি প্রফেশনালিজম আর হচ্ছে কি পার্সোনালিজম যে বিষয়টা আছে, এটাকে একত্রে কনফ্লিক্ট করে ফেলতেছেন। এইটা ক্লিয়ার? ক্লিয়ার। এখানে দেখেন একটা কথা আছে, বলছে যে কনসিডারেশন বিবেচনা করতে হবে ফর ওয়ার্ক প্লেস অ্যাসেসমেন্ট। যখন একটা রিয়েল ওয়ার্ক প্লেসে বা কর্মসংস্থানে একটা অ্যাসেসমেন্ট হবে, তখন সেক্ষেত্রে আপনি কোন কোন দিকগুলো বিবেচনা করে একটা অ্যাসেসমেন্ট নিবেন, কোন কোন দিকগুলো আপনাকে বিবেচনা করতে হবে, সেটা আপনার উদ্দেশ্যটা দেখতে হবে। সবার আগে আপনার উদ্দেশ্যটা দেখতে হবে। ওকে, যে এটা এটা কোন কোন ক্ষেত্রে হচ্ছে, এটা কি এডুকেশনের ক্ষেত্রে বা ট্রেনিং, আপনাকে ইমপ্রুভ করার ক্ষেত্রে, নাকি রিক্রুটমেন্টের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে অ্যাসেসমেন্টটা হচ্ছে? কারণ একটা ওয়ার্ক প্লেস মানে কি, কাজ ওখানে চলবে, ওখানে প্রোডাকশন চলবে, তা আপনি কিন্তু দিন শেষে আলটিমেটলি প্রোডাকশনটা বন্ধ দিতে পারবেন না, প্রোডাকশন আপনাকে চালাইতেই হবে, কন্টিনিউ করতে হবে। তো প্রোডাকশনের হ্যাম্পার না হয় সেই ক্ষেত্রে আপনার উদ্দেশ্যটাও বিবেচনা করে দেখতে হবে আগে, যে উদ্দেশ্যটা কি। তারপরে আপনার এনভায়রনমেন্ট কিরকম, আপনি একটা ওয়ার্ক প্লেসে যদি অ্যাসেসমেন্ট নেন, কারো একজনের মাইন্ড অন হয়ে গেছে, হ্যাঁ বলেন, কিছু বলবেন? আচ্ছা দেখেন, খেয়াল করেন, আমি বললাম যেটা, যে এনভায়রনমেন্টটা কিভাবে বিবেচনা করব, সেটা হচ্ছে দেখেন, আমি যখন একটা ওয়ার্ক প্লেসে অ্যাসেসমেন্টটা নিব, তাহলে আমার দেখতে অবশ্যই, যেহেতু এটা কর্মসংস্থান, অনেক বেশি নয়েজি হবে। তাহলে মানে ওইটা কি অনেক বেশি নয়েজি কিনা, আপনার দেখতে কি অনেক অকওয়ার্ড কিনা, ওয়েদারের কন্ডিশন ঠিক আছে কিনা, দেখা গেছে পর্যাপ্ত পরিমাণে আলো নাও থাকতে পারে, বা অতিরিক্ত আলো চোখ ঝলসায় যায়, আবার দেখা গেছে অতিরিক্ত মানে ওয়েদারের কন্ডিশনও ঠিক নাই আপনার, ঠিক না? তারপরে দেখা গেছে যে টেম্পারেচারটাও ঠিক নাই, অতিরিক্ত গরম, এরকমও হইতে পারে, বা অর্গানাইজেশনাল যে স্ট্রাকচারটা আছে ওইটাও ঠিক নাই। তা আমার আগে দেখতে হবে, আমি যেখানে অ্যাসেসমেন্টটা নিব একটা ওয়ার্ক প্লেসে, ওয়ার্ক প্লেসের এনভায়রনমেন্টটাও ঠিক আছে কিনা। কারণ অ্যাসেসমেন্ট নিতে গেলে কি করতে হবে, আপনার একটা সাইলেন্ট বজায় রাখতে হবে, তাই না? অতিরিক্ত শোরগোলে তো আপনি অ্যাসেসমেন্টটা নিতে পারবেন না। তাহলে ওই পরিবেশটা আছে কিনা পর্যাপ্ত পরিমাণে যথোপযুক্ত, ওইটা দেখতে হবে। তারপরে দেখা গেছে ওই জায়গাতে ইন্টারনাল ফ্যাক্টর গুলা, যেমন দেখা গেছে তারা রাজনৈতিকভাবে কোনো কিছুতে জড়ায়া আছে কিনা। আপনার এতগুলা লোক আসবে একটা অ্যাসেসমেন্ট দিতে, আসলে তো বাহির থেকে, ঢাকার বাহির থেকে, ঢাকার ভিতর থেকে অনেক লোক আসে। এখন আয়সা দেখলো তারা সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু অ্যাসেসমেন্টের দিন দেখলো তালা মেরা দিছে, নিজেদের ভিতরে গ্যাঞ্জাম লেগে গেছে। তো এই টাইপের জিনিসগুলো সব ঠিক আছে কিনা, কোনো যায় ঝামেলা আছে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। তারপরে এক্সটার্নাল যে ফ্যাক্টর,
দেখা গেছে আইন কানুন কোনো পলিসির দিক থেকে মানে ঝামেলা মুক্ত আছে কিনা, ইভেন সমানভাবে অ্যাক্সেস দেয় কিনা, ইকুয়ালিটি মেনটেন করতেছে কিনা, তারপরে সেফটি, অকুপেশনাল হেলথ এন্ড সেফটি যেটা এটা বা নিরাপত্তা আছে কিনা এটা দেখতে হবে। ওকে, আবার দেখা গেছে যে রাজনৈতিক কোনো চাপ বা প্রভাব সৃষ্টি হয় কিনা এটাও দেখতে হবে। দেখা গেছে অ্যাসেসমেন্ট নিতেছেন হঠাৎ করে সংঘর্ষ বেঁধে গেল, মানে ওই ওই দেখা গেছে যেখানে আপনি অ্যাসেসমেন্ট নিতেছেন সেখানে আগে থেকেই পলিটিক্যাল কোনো ইস্যুর কারণে, এবার ধরেন আপনি তো আর ওরা তো আর ওই দিন আপনাদের উপর টার্গেট করে আসবে না, দেখা গেছে নর্মালি চলে আসলো, তাহলে ভুক্তভোগী হবে সবাই। তাহলে পলিটিক্যাল কোনো ইস্যু আছে কিনা এটাও আপনার ইন্টারনাল বা এক্সটার্নালে দেখতে হবে। তারপর দেখেন মেথড, কোন মেথডে সে অ্যাসেসমেন্টটা নেবে। একটা রিয়েল ওয়ার্ক প্লেসে অ্যাসেসমেন্ট নিতে গেলে দেখা গেছে আপনার কোনো মেথড চেঞ্জ করার প্রয়োজনও হতে পারে। আবার দেখা গেছে নরমালি আমাদের সিমুলেটেড যে ওয়ার্ক প্লেস গুলা, সিমুলেটেড ওয়ার্ক প্লেস মানে কি বলেন তো স্যার ম্যাডামরা? সিমুলেটেড ওয়ার্ক প্লেস মানে কি? সিমুলেটেড ওয়ার্ক প্লেস কি? কিন্তু সত্যির মতো করে হচ্ছে সাজানো এরকম কিছু একটা। আবার একটু বলেন তো। যেটা হচ্ছে ম্যাডাম সত্যি না কিন্তু সত্যির মতো করে আর কি সবকিছু পরিবেশটা তৈরি করা এরকম কিছু একটা। আচ্ছা, এটা আমরা সত্যি না সত্যি বা সত্যি না এটা বলবো না, আমরা বলবো যে যে ওয়ার্ক প্লেসটা আমার রিয়েল না কিন্তু রিয়েলের মতো দেখতে, হ্যাঁ ডেমো বা হচ্ছে গিয়ে আপনার সাজানো গুছানো, দেখতে মনে হবে যে এটা আসলে একটা রিয়েল ওয়ার্ক প্লেস এরকম, ওইটাকে আমরা সিমুলেটেড বলবো। হ্যাঁ, তো এখন এখানে বলছে মেথড, তাহলে আমার তো এটা সিমুলেটেড না যে কোনো ঝামেলা হবে না, তাহলে সেই ক্ষেত্রে এখানে ঝামেলা হইতেও পারে, বা এই ক্ষেত্রে দেখা গেছে আমার মেথড চেঞ্জ করার প্রয়োজন পড়তেও পারে এইটা। আবার দেখা গেছে অতিরিক্ত কি বলে এটাকে, রিয়েল ওয়ার্ক প্লেসে অতিরিক্ত ক্রাউড হওয়ার কারণে আপনার লার্নারও অনেক আহ, কি বলে এটাকে, লার্নাররা মানে অসুস্থতা বোধ করে না অনেক সময়, অনেক নয়েজের কারণে, বা একটা নতুন জায়গায় গেল বা ওইখানে ধরেন অনেক বেশি ধুলা বালি বা অনেক বেশি লোক গ্যাদারিং, এইসব কারণে হতে পারে না। তো অ্যাংজাইটি ফিল হওয়ার কোনো কারণ আছে কিনা এটা দেখতে হবে। তারপরে অ্যাসেসমেন্টের যে প্রিন্সিপাল গুলা আগে আমরা কিন্তু পড়ে আসছি, প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট পড়ছি না? তাহলে এই প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট গুলো আমাদের ডিসকাস করতে হবে, এইগুলো সেখানে মেনটেন করা যাবে কিনা এটাও দেখতে হবে। দেখা গেছে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি, ফেয়ারনেস এটা মেনটেন করতে পারছি কিনা এটাও আপনার দেখতে হবে, এবং আউটকামটা মানে দিন শেষে অ্যাসেসমেন্টটা ভালো মতো করতে পারবেন কিনা এইটা, যে ধরনের অপরচুনিটি গুলো আসবে বা যে ধরনের পলিসি গুলো আছে এগুলো সবগুলো মেইনটেইন বা মিট করতেছে কিনা। আপনি কিন্তু চাইলেই একটা জায়গায়, ওই যে একটু আগেই আমি বলছি যে একটা জায়গায় অ্যাসেসমেন্ট নিতে পারেন না, আপনার ওই বিষয়গুলোকে মিট করতে হবে। আপনার একটা স্ট্যান্ডার্ড এসওপি থাকে, ওই এসওপি দেখে দেখে আপনার মানে ফুলফিল করা লাগে, যে ধরেন এখানে ল্যাবটা কতটুকু দৈর্ঘ্য হইতে হবে, তো ওই ওয়ার্ক প্লেসটা ওইটুকু দৈর্ঘ্য কভার করতেছি কিনা এটা। তারপরে দেখা গেছে যে পর্যাপ্ত পরিমাণে সবকিছু যা যা প্রয়োজন ওইখানে আছে কিনা, এইগুলো আপনি নিশ্চিত করতে হবে, তাহলে গিয়ে কিন্তু আপনার আউটকামটা আসবে। তো আউটকামটাও আপনার আসবে কিনা দিন শেষে এটা দেখতে হবে। এটা এটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন এভিডেন্স আমরা আগেই পড়ে আসছি, এভিডেন্স নিয়ে আর কোনো কথা বলবো না। এবার দেখেন রুলস অফ এভিডেন্স, এটা একটু ইম্পর্টেন্ট। আমাদের প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট এটা হচ্ছে 4টা, আর আমরা কিন্তু বলছি যে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট কখন অ্যাপ্লাই করব। আপনাকে অ্যাসেসর প্রশ্ন করবে যে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টটা মানে কি, আপনি বলবেন যে একটা
অ্যাসেসমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমার শুরু থেকে শেষ পর্যন্ত একটা অ্যাসেসমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি এভিডেন্স কালেক্ট করব ততক্ষণ পর্যন্ত অ্যাসেসমেন্টটা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য আমি 4টা মূলনীতি অ্যাপ্লাই করব। আর ওই 4টা মূলনীতি হলো ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি, ফেয়ারনেস। এগুলাই হচ্ছে আপনার প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট। শেষ। এবার আপনাকে বলবে যে আপনি কি শুধু ইয়েই করবেন, অ্যাসেসমেন্টের যে এভিডেন্সটা আছে এগুলো কালেক্ট করলেই হয়ে যাবে? তখন আপনি বলবেন যে না, তাহলে কি করতে হবে? এগুলো কালেক্ট করার পর আমার রুলস অফ এভিডেন্স অ্যাপ্লাই করতে হবে। এইটা আপনাকে মানে আপনি এভিডেন্সটা কালেক্ট করে হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট দিয়ে, তাহলে রুলস অফ এভিডেন্স দিয়ে কি করে সেটা আপনাকে যাতে মানে দেখার জন্য, আপনি জানেন কিনা এটা জানার জন্য সে আপনাকে জিজ্ঞেস করবে যে এভিডেন্সটা কালেক্ট করবেন, কালেক্ট করা পর্যন্ত শেষ হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? তখন আপনার কাছে আপনার মুখে এটা মাথায় থাকতে হবে যে তারপর আমি রুলস অফ এভিডেন্স অ্যাপ্লাই করব। আমার ক্যান্ডিডেট তার কম্পিটেন্সি মিট করতে পারছে কিনা, কম্পিটেন্ট হওয়ার জন্য এটা যাচাই বাছাই করার জন্য আমি রুলস অফ এভিডেন্স অ্যাপ্লাই করব। তাহলে রুলস অফ এভিডেন্স কয়টা আবার? রুলস অফ এভিডেন্স হচ্ছে কি আবার 4টা, সরি 6টা। এটা হচ্ছে ভ্যালিড, হ্যাঁ বলেন। না 6টা, 6টা। সেটা হচ্ছে আপনার ভ্যালিড, কারেন্ট, রিসেন্ট, তারপর হচ্ছে সাফিসিয়েন্ট, এরপরে হচ্ছে অথেন্টিক, আরেকটা হচ্ছে কনসিস্টেন্ট। এইগুলা তাহলে কি কি আরেকবার একটু বলি কি কি। ম্যাডাম শোনা যাচ্ছে না, আপনি স্পিকারটা আরেকটু করতে হবে। আমি বলছি যে তাহলে আমার রুলস অফ এভিডেন্স কি কি? ম্যাডাম ভ্যালিড, সাফিসিয়েন্ট, কারেন্ট, কনসিস্টেন্ট, অথেন্টিক। অথেন্টিক। তাহলে আমি একটা অ্যাসেসমেন্ট প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট অ্যাপ্লাই করে আমি একটা অ্যাসেসমেন্ট নিব। এখন অ্যাসেসমেন্টটা আমার লার্নাররা কতটুকু কম্পিটেন্সি অ্যাচিভ করতে পারলো বা আমার রেজাল্ট মেক করার জন্য আমি কি করব? তখন রুলস অফ এভিডেন্স অ্যাপ্লাই করব। তাহলে রুলস অফ এভিডেন্স গুলো আবার কি কি? ভ্যালিড, কারেন্ট, সাফিসিয়েন্ট, কনসিস্টেন্ট, অথেন্টিক, আরেকটা কি? ভ্যালিড, কারেন্ট, আরেকটা হচ্ছে রিসেন্ট। হ্যাঁ রিসেন্ট, এই 6টা। এখন আমরা দেখি কোনটা কি। ভ্যালিডিটি আর ভ্যালিড একই কথা, কিন্তু এক্ষেত্রে আমরা কি করব? আমরা এভিডেন্সটা পর্যাপ্ত কিনা, মোট কথা হচ্ছে আমার একটা এভিডেন্সে যদি এই 6টা মিট করে, বিশেষ করে 4টা ভ্যালিড, কারেন্ট, রিসেন্ট, আর হচ্ছে সাফিসিয়েন্ট, এই 4টা যদি মিট করে তাহলে আমি একদম ভ্যালিডিটি, কারেন্ট, তারপরে হচ্ছে আপনার ইয়াটা ওই যে অথেন্টিক আর হচ্ছে সাফিসিয়েন্ট, এই 4টা যদি মেইনলি মিট করে তাহলেই আমার একটা ক্যান্ডিডেট আপনার কম্পিটেন্সি অর্জন করবে। কিন্তু আপনার বলার ক্ষেত্রে কিন্তু 6টা, রিসেন্ট আর কনসিস্টেন্টও কিন্তু তাকে মিট করতে হবে, কিন্তু মেইনলি ওই 4টা করলেও হয়ে যায়। তাহলে সে কি কম্পিটেন্ট হইলো নাকি নট ইয়েট হইলো, এই 6টা যদি আমি দেখি তার ঠিক আছে তাহলে সে কম্পিটেন্ট। আর এর ভিতর থেকে দেখা গেছে একটাও যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু সে কম্পিটেন্ট হবে না। আমি কিন্তু বারবার বলতেছি আমার লার্নার তখনই কম্পিটেন্ট হবে যখন এই 6টা জিনিস তার একদম ফুলফিল থাকবে। 6টা জিনিস ফুলফিল না থাকলে কিন্তু সে কম্পিটেন্ট হবে না। তাহলে ভ্যালিড কখন হবে? ভ্যালিড হবে তখনই যখন আমার ক্যান্ডিডেটের এভিডেন্স গুলা অল পারফরমেন্স ক্রাইটেরিয়া কোথায় দেখছি আমরা? কোথায় থাকে? ইয়েস, এলিমেন্টস অফ কম্পিটেন্সির এগেইনস্ট, ভেরি গুড। তাহলে যখন আমি দেখবো যে এটা সম্পূর্ণ পারফরমেন্স ক্রাইটেরিয়া কভার করতেছে, সব এলিমেন্টস গুলো কভার করতেছে, এবং আমাদের যে ডাইমেনশন অফ কম্পিটেন্সি কয়টা বলেন তো? 6
ডাইমেনশন অফ কম্পিটেন্সি 4টা কি কি আমাকে 4টা। একটু জেনফার বলেন তো। হ্যাঁ এগুলাই বলেন তো কি কি একটু বলেন তো। টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট না, ডাইমেনশন ভুলা যাবে না, টাস্ক স্কিল, তারপর টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব বা রোল ইম্পর্টেন্ট স্কিল, এগুলো ভুলা যাবে না, ডাইমেনশন ভুলা যাবে না। তাহলে আমার যখন এভিডেন্সটা সব পারফরমেন্স ক্রাইটেরিয়া কভার করবে, সব এলিমেন্টস কভার করবে, সব ডাইমেনশন অফ কম্পিটেন্সি কভার করবে, তখনই এটা কি ভ্যালিড হবে, তখনই এটা ভ্যালিড হবে। এবার কারেন্ট কি, কারেন্ট কারেন্ট হচ্ছে গিয়ে বর্তমানে, তাহলে আপনার এভিডেন্সটা তখনই কারেন্ট হবে যদি এটা বর্তমানের সিএস অনুযায়ী হয়, মানে আপডেট ভার্সনের সিএস অনুযায়ী হয়, বর্তমানে চলতেছে এরকম। কারেন্ট স্কিল, কারেন্ট ভার্সন সিএস অনুযায়ী যদি আপনার সব এলিমেন্টস, সব পারফরমেন্স ক্রাইটেরিয়া সবকিছু কভার করে, তখনই আপনার এভিডেন্সটা কি হবে, কারেন্ট হবে। তারপরে দেখেন অথেন্টিক, অথেন্টিক কথার মানে কি, অথেন্টিক কথার মানে হচ্ছে খাঁটি, আপনার এভিডেন্সটা আপনি নিজে করছেন কিনা। আপনি যদি কোনো থার্ড পার্টি দিয়ে করায় থাকেন তাহলে সেটা কি অথেন্টিক হবে, হবে না। আপনার এভিডেন্সটা যদি আপনি নিজে করে থাকেন তো সেই ক্ষেত্রে এটা অথেন্টিক বলা যাবে। ওকে, তারপর হচ্ছে রিসেন্ট, রিসেন্ট মানে কি সম্প্রতি। এই রিসেন্ট কথাটা হচ্ছে গিয়ে সচরাচর আমাদের যে সার্টিফিকেট আছে সেটার সাথে একটু সম্পৃক্ত। সেটা কিভাবে, আমাদের প্রত্যেকটা সার্টিফিকেটে দেখবেন স্কিল হোক বা লেভেলের এই যে এসিবিটি এন্ড এর হোক, এই প্রত্যেকটা সার্টিফিকেটের নিচে দেখবেন ভ্যালিডিটি দেওয়া আছে 5 বছরের। তাহলে একটা সার্টিফিকেটে তখনই রিসেন্ট বলবো যদি এই সার্টিফিকেটটা 5 বছরের মধ্যে মানে ভিতরে হয়ে থাকে। ওকে, এটা কেমন, এটা হচ্ছে গিয়ে আপনার ধরেন কি বলে আপনি ধরেন যদি সুন্দর একটা উদাহরণ বলি সেটা হচ্ছে আপনি ধরেন 2016 সালে হ্যাঁ একটা স্কিল করছেন, ধরেন কুকিং এর উপর একটা স্কিল করছেন 2016 সালে। এখন 16 সালে স্কিল করার পরে আপনি কোনো লেভেল 4 করেন নাই, বা হচ্ছে গিয়ে ধরেন অ্যাসেসরও 16 সালে লেভেল 4ও করছেন বা করেন নাই, এরকম হইতে পারে। এখন এই 25 সালে এসে আপনি বলতেছেন যে আমি ওই গত মানে 16 সালে একটা সার্টিফিকেট অর্জন করছিলাম, এখন আমি এইটার এগেইনস্টে কাজ করতে চাচ্ছি, তো ওইটা আপনার রিসেন্ট হবে না। আপনি 16 সালে যদি দেখা গেছে সার্টিফিকেট অর্জন করার পরে ওই কাজে যদি কর্মরত থাকেন, ধরেন কুকিং এর উপর আপনি 16 সালে সার্টিফিকেট অর্জন করছেন, তাহলে কুকিং এর উপর যদি আপনি 2025 সাল পর্যন্ত কর্মরত থাকেন তো সেই ক্ষেত্রে তখন আপনাকে বিচার বিবেচনা করা হবে। আর যদি আপনি কর্মরত না থাকেন, আপনি জাস্ট মনে মানে একটা স্কিল অর্জন করা দরকার করছেন, এখন হুট করে 25 সালে এসে আপনার মনে হইতেছে যে আমি তো ওই স্কিলটা করছি আর ওই স্কিলটা তো এখন অনেক ডিমান্ডেবল, তাহলে আমি করি, তাহলে ওই সার্টিফিকেটের আপনার এখন আর কোনো ভ্যালু হবে না, বা ওই সার্টিফিকেটের এগেইনস্টে আপনি লেভেল 4 এ বসতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? বা আপনি চাইলে ওই সার্টিফিকেটের এগেইনস্টে একজন ট্রেনার অ্যাসেসর হইতে পারবেন না, বা রিসোর্স পারসন হিসেবে ঢুকতে পারবেন না। আপনাকে নতুন করে আবার সবকিছু শুরু করতে হবে, কারণ আপনি কাজটায় কর্মরত ছিলেন না। আবার যদি এরকম হইতো যে 16 সালের পরে আপনি ট্রেনার অ্যাসেসরের কোনো কিছু দেন নাই কিন্তু আপনি এই কাজের সাথে যুক্ত ছিলেন, তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখায় আপনি চাইলে এটার সাথে যুক্ত হইতে পারতেন, তখনও এটার মানে মান আপনাকে আর দেওয়া লাগতো না অ্যাসেসমেন্টটা। কিন্তু যেহেতু আপনি দেন নাই তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আবার দিতে হবে। তাহলে লং টাইম যদি আপনি অন্য একটা কোনো অকুপেশনের সাথে একটা সার্টিফিকেট বা একটা স্কিল অর্জন করার পরে অন্য কোনো অকুপেশনের সাথে যুক্ত থাকেন, যদি ওই রিলেটেড কোনো অকুপেশনের সাথে যুক্ত না থাকেন, তাহলে পরবর্তীতে ওইটাকে আপনার মানে রিসেন্ট বলে গণ্য করা হবে না, ওই সার্টিফিকেটের কোনো কি থাকবে না, ভ্যালু থাকবে না। ক্লিয়ার? এখানে কার মনে হয় যেন একটু মাইক্রোফোনটা অন আছে? আচ্ছা, এবার দেখেন অথেন্টিক, অথেন্টিক তো পড়ছি, অথেন্টিকের পরে যে রিসেন্ট, এবার হচ্ছে সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট। সাফিসিয়েন্ট কথার মানে হচ্ছে পর্যাপ্ত,
আপনার এভিডেন্সটা কখন পর্যাপ্ত হবে? আপনার এভিডেন্সটা তখনই পর্যাপ্ত হবে যখন এটা মাল্টিপল সোর্স থেকে কালেকশন হবে। দেখা গেছে আপনি একটা ক্যান্ডিডেটের, ওই যে আপনাদের যখন প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট পড়াইছিলাম, তখন রিলায়েবিলিটি মেনটেন করা, রিলায়েবল একটা অ্যাসেসমেন্ট কখন রিলায়েবল হবে বলেন তো? কি বলছিলাম, কারো মনে আছে? একটা অ্যাসেসমেন্ট কখন রিলায়েবল হবে? হ্যাঁ, যখন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে বা বজায় রেখে সব লার্নারকে সব জায়গায় সমানভাবে আপনার অ্যাসেস করবে, তখনই রিলায়েবল হবে। তাহলে এইখানে বলছে সমানভাবে আপনার অ্যাসেস করতে হবে। এখন সাফিসিয়েন্ট হওয়ার জন্য এর জন্য বলছে মাল্টিপল সোর্স থেকে কালেক্ট করতে হবে। এখন দেখা গেছে আপনি রিটেন নিলেন কিন্তু ডেমো নিলেন না, ওরাল নিলেন না, তাহলে কি হবে? তার কি শুধুমাত্র নলেজ দিয়ে আপনি একটা মানুষকে কম্পিটেন্ট করতে পারবেন? শুধু নলেজ দিয়ে যাচাই বাছাই করে ফেলতে পারবেন? পারবেন না কিন্তু, ঠিক না? আপনাকে কি করতে হবে? শুধু নলেজ দিয়ে পারবেন না, আপনাকে দেখা গেছে যে সে দক্ষ কিনা আমার ওইটাও যাচাই বাছাই করতে হবে। আবার দেখা গেছে শুধু দক্ষ কিনা সেটা দেখলেন কিন্তু নলেজ তার ভিতরে একটুও নাই, সেটাও কিন্তু হবে না। ক্লিয়ার? তাহলে সাফিসিয়েন্ট হইতে হইলে অবশ্যই এভিডেন্সটা মাল্টিপল সোর্স থেকে কালেকশন করতে হবে, 4 ডাইমেনশন কভার করতে হবে, এবং কি করতে হবে? মাল্টিপল সোর্স থেকে মানে কি বলে এটাকে, কালেক্ট করতে হবে, কভার করতে হবে। মাল্টিপল সোর্স বলতে রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল, এই সবগুলো থেকে আপনার এভিডেন্সটা কালেক্ট করতে হবে। তখনই আপনি দিন শেষে বলতে পারবেন যে না, ও কম্পিটেন্ট। তারপরে বলছে যে কনসিস্টেন্সি, ধারাবাহিকতা বজায় রাখা। ওই যে রিলায়েবলের মতো সব জায়গায় একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাদের অ্যাসেসমেন্টটা নিতে হয়। তাহলে ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে কি করতে হবে? ধারাবাহিকতাটা বজায় রেখে আমার অ্যাসেসমেন্টটা নিতে হবে। ক্লিয়ার? রুলস অফ এভিডেন্স কি ক্লিয়ার? একজন ক্লিয়ার, দুইজন ক্লিয়ার, আর কে? জি 4-5 ম্যাডাম জন ক্লিয়ার। আছে? আচ্ছা, এগুলা কিন্তু 4 ডাইমেনশন, রুলস অফ এভিডেন্স, প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট, তারপরে সিএস, সিবিসি, তারপরে হচ্ছে গিয়ে আরো যে বিষয় ছোট ছোট পারফরমেন্স ক্রাইটেরিয়া কি, এগুলো কিন্তু আপনার এলিমেন্টস অফ কম্পিটেন্সি, এগুলো সবই কিন্তু আপনার কোর কম্পিটেন্সি, এগুলো কিন্তু একদম বেসিক মাস্ট নো নলেজ। আপনার এখান থেকে প্রশ্ন আসে যে রুলস অফ এভিডেন্স থেকে প্রশ্ন আসে, আপনাকে সরাসরি বলবে যে একটা এভিডেন্স সাফিসিয়েন্ট হবে কখন। তখন আপনাকে এই যে এটা বলতে হবে যে যখন আপনি এভিডেন্সটা মাল্টিপল সোর্স থেকে কালেক্ট করবেন, তারপরে হচ্ছে 4 ডাইমেনশন কভার করবে, তখনই আপনার এভিডেন্সটা সাফিসিয়েন্ট হবে। আপনাকে বলবে কনসিস্টেন্সি হবে কখন, যখন এটা ধারাবাহিকতা বজায় রেখে ওই যে রিলায়েবিলিটি মেনটেন করে, এবং মানে কি বলে এটাকে, যেটার জন্য যেটা চাইছে, যে স্ট্যান্ডার্ডটা দিছে ওই স্ট্যান্ডার্ডটা ফলো করে যদি অ্যাসেসমেন্টটা হয় তাহলে এটার কনসিস্টেন্সি বজায় থাকবে। তারপরে আসে এভাবে অ্যাসেসমেন্টের ভ্যালিডিটি, এটা যে ভ্যালিড অ্যাসেসমেন্টটা যে রুল মানে ভ্যালিড কিভাবে বুঝলেন, এই যে রুলস অফ এভিডেন্সের ভ্যালিড কিভাবে বুঝলেন, তখন আপনার বলতে হবে যদি এটা অল পারফরমেন্স ক্রাইটেরিয়া, অল এলিমেন্টস, ডাইমেনশন অফ কম্পিটেন্সি কভার করে, তখন এভাবে বলতে হবে। সিঙ্গেল সিঙ্গেল প্রশ্ন আসবে। একটা অ্যাসেসমেন্ট প্রসেসের ভিতরে কোন কোন মানুষগুলো ইনভলভ থাকে সেটা হচ্ছে পার্টিসিপেট থাকে বা ক্যান্ডিডেট, অ্যাসেসর থাকে, সুপারভাইজার থাকে, টেকনিক্যাল এক্সপার্ট থাকে, আদার অ্যাসেসর থাকে। পোর্টফোলিও কি? পোর্টফোলিও হচ্ছে আপনার কাজের পূর্বের অভিজ্ঞতা। তাহলে যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে আপনার কাজের পূর্বের অভিজ্ঞতা যাচাই বাছাই করা হয় তাকে কি বলে? পোর্টফোলিও বলে। যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে আপনার কাজের পূর্বের অভিজ্ঞতা যাচাই বাছাই করা হয়
তাকে কি বলে? পোর্টফোলিও বলে। ওকে, এবার দেখেন বলছে এখানে অ্যাসেসমেন্ট মেথড আর একটা হচ্ছে এভিডেন্স গ্যাদারিং টুলস। এখন আমাদের বুঝতে হবে কোনটা টুলস আর কোনটা এভিডেন্স, এটা আগে আমরা সবার আগে বুঝি। একজন অ্যাসেসর অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য আপনারা সবাই খেয়াল করবেন যে যার অকুপেশন রিলেটেড স্কিলের যখন অ্যাসেসমেন্টটা দিছিলেন, হ্যাঁ, তখন দেখবেন একজন অ্যাসেসর আর তার সাথে করে সিলভার কালারের একটা প্যাকেট নিয়ে আসে। এবার ওই প্যাকেটের ভিতর থেকে অনেক কাগজপত্র বের হয়, তাহলে ওই যে প্যাকেটটা, ওই পুরো প্যাকেটটাকেই বলা হয়েছে টুলস। ওকে, অ্যাসেসমেন্ট টুলস। তাহলে ওইগুলা দিয়ে কি করবে? অ্যাসেসমেন্ট নিবে। তাহলে ওই টুলসটা যখন আপনাকে দিল, আপনি ফিল আপ করলেন, ফিল আপ করার পরের মুহূর্ত থেকে ধরেন আপনাকে দিল, মানে ধরেন রিটেন প্রশ্নটাই দিল, আপনি জাস্ট নাম লিখছেন, এখনো রিটেন লেখা স্টার্ট করেন নাই, ওই নাম লেখার সাথে সাথে ওইটা এভিডেন্স আকারে প্রমাণিত মানে হয়ে গেছে, রূপান্তরিত হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত একটা ক্যান্ডিডেট ওই টুলস গুলোর ভিতরে কলমের কালির দাগ বসাবে বা কোনো কিছু লিখবে, ততক্ষণ পর্যন্ত ওইটা অ্যাসেসমেন্ট টুলসই থাকবে। বুঝতে পারছেন? আর যখনই ওইখানে একটা কলমের কালির দাগ লাগানো শুরু করে দিবে, হোক সেটা আপনার নাম বা প্রশ্নপত্র অ্যান্সার করা যাই হোক না কেন, নাম থেকে ধরেন নামটাই লিখে ফেললো, তখনই কিন্তু এটা সাথে সাথে কি আকারে পরিণত হবে? অ্যাসেসমেন্ট টুলস আকারে বা এভিডেন্স আকারে, সরি এভিডেন্স আকারে পরিণত হবে, এভিডেন্স আকারে পরিণত হবে। ওকে, তাহলে অ্যাসেসর যা নিয়ে আসবে তার সাথে করে যা নিয়ে আসে বা যা থাকে, যে রিসোর্স গুলো থাকে, এগুলো সবই টুলস। ওকে, এখন যখনই আমরা এই টুলস গুলাকে ফিল আপ করা স্টার্ট করে দিই, তখনই এগুলো এভিডেন্স আকারে পরিণত হয়ে যায়। এখন আমাদের মনে রাখতে হবে টুলস কত প্রকার। টুলস হচ্ছে আমাদের দুই প্রকার। এই টুলস আবার কয় প্রকার স্যার ম্যাডাম? দুই প্রকার। কি কি? ইনস্ট্রুমেন্ট আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন। টুলস হচ্ছে দুই প্রকার, ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রাকশন। ইনস্ট্রুমেন্টটা কি? এই যে আমার যে এভিডেন্সটা কালেক্ট করতেছে, অ্যাসেসমেন্টটা নিতেছে, তাহলে যে যে ডকুমেন্টস গুলো দিয়ে আমার অ্যাসেসমেন্টটা নিচ্ছে, সম্পূর্ণ হচ্ছে, এটাকে আমার কি বলা হয়েছে? ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট। ওকে, আরেকটা কি? ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনটা হচ্ছে কি? নির্দেশনা। যেমন অ্যাসেসররা কিভাবে, অ্যাসেসররা তো মন মতো চাইলেই অ্যাসেসমেন্টটা নিতে পারবে না, তাহলে কোন কোন নির্দেশনা ফলো করে তাকে অ্যাসেসমেন্টটা নিতে হবে, এটা হচ্ছে ইনস্ট্রাকশন ফর অ্যাসেসর। আর একটা ক্যান্ডিডেটও কিন্তু চাইলেই মন মতো, নিজের মন মতো করে পরীক্ষা দিতে পারবে না, অ্যাসেসমেন্ট দিতে পারবে না। তার কি করতে হবে? কিছু রুলস, প্রোটোকল, প্রসিডিউর ফলো করতে হবে। তাহলে কি কি ফলো করতে হবে? এটাই হচ্ছে আপনার কি? ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট। যেটা আপনারা খেয়াল করবেন, আপনাদের যে একটা রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়, এই রেজিস্ট্রেশন কার্ডের নিচেই কিন্তু আপনাদের জন্য ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট দেওয়া থাকে। ওকে, তাহলে আমাদের যে অ্যাসেসমেন্টটা, মেইন অ্যাসেসমেন্টটা সম্পন্ন হয়, এটা তাহলে কি দিয়ে হয়? কোনটা দিয়ে সম্পন্ন হয়? কি দিয়ে? ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট। ভেরি গুড। আমাদের যে মেইন অ্যাসেসমেন্টটা, এই অ্যাসেসমেন্টটা সম্পন্ন হয় হচ্ছে ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট। এখন ইনস্ট্রুমেন্টের আন্ডারে কি কি পড়তে পারে? রিটেন, ওরাল, জব শিট, স্পেসিফিকেশন শিট। মোট কথা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ওইগুলা যেগুলো আমার পরবর্তীতে এভিডেন্স আকারে শো হবে। তাহলে সেলফ চেক, এগ্রিমেন্ট, তারপরে আর কি? সেলফ চেক, এগ্রিমেন্ট, আর কিছু আছে? জব শিট, স্পেসিফিকেশন শিট বলছি, এইগুলা। ওকে, এবার দেখেন এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড আর একটা হচ্ছে এভিডেন্স গ্যাদারিং টুলস। তাহলে অ্যাসেসমেন্ট মেথড হচ্ছে অ্যাসেসমেন্টের পদ্ধতি, আর এভিডেন্স গ্যাদারিং টুলস হচ্ছে এভিডেন্স গ্যাদার করার যে সিস্টেমগুলো। তাহলে আমার বুঝতে হবে কোনটা এভিডেন্স গ্যাদারিং টুলস
আমি যে এভিডেন্সটা গ্যাদার করব, অ্যাসেসমেন্টটা নিব না, আমাদের এভিডেন্স গ্যাদার করতে হবে। তাহলে ওই এভিডেন্স গ্যাদার জন্য কোনটা কোনটা নিচের টুলস, সেটা হচ্ছে গিয়ে আপনার এই যে খেয়াল করেন, রিটেন টেস্ট, একটা সিম্পল টার্ম মনে রাখবেন, সেটা হচ্ছে শিট, চেকলিস্ট, পেপার। এই তিনটা ওয়ার্ড যাদের শেষে থাকবে তারা হবে এভিডেন্স গ্যাদারিং টুলস। আমি আরেকবার বলতেছি, একটু মিলায় নেন। শিট, চেকলিস্ট, পেপার, এই তিনটা কথা যেসব ওয়ার্ডের শেষে থাকবে ওরা কি হবে? হ্যাঁ, এভিডেন্স গ্যাদারিং টুলস। ওকে, আরেকটা হচ্ছে কি, বাকি সব হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড। বাকি সব অ্যাসেসমেন্ট মেথড। তাহলে আমি এখন বলবো আর আপনারা বলবেন। আমাকে বলেন তো তাইলে টাস্ক মানে বা টাস্ক অবজারভেশন চেকলিস্ট এটা কি টুলস নাকি মেথড? অন্যরা বলেন। টুলস ম্যাডাম। টুলস ম্যাডাম। টুলস নাকি মেথড? টুলস ম্যাডাম। পোর্টফোলিও টুলস নাকি মেথড? মেথড। মেথড। ওরাল কোয়েশ্চেনিং টুলস নাকি মেথড? মেথড। মেথড। ওরাল কোয়েশ্চেন পেপার টুলস নাকি মেথড? টুলস। অবজারভেশন চেকলিস্ট টুলস নাকি মেথড? টুলস। ওরাল রেটিং শিট টুলস নাকি মেথড? টুলস। ভেরি গুড। আর কিছু লাগবে এটা বুঝতে? না ম্যাডাম। আচ্ছা, এবার দেখেন বলছে রোলস এন্ড রেসপন্সিবিলিটি অফ অ্যান অ্যাসেসমেন্ট ডিজাইনার। একজন অ্যাসেসমেন্ট ডিজাইনারের কাজ এবং দায়িত্বগুলো কি কি, সেটা হচ্ছে দেখেন বলছে হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অফ টিবেট এনভায়রনমেন্ট। এই যে টিবেটের যে এনভায়রনমেন্টটা আছে, টিবেট কি কি নিয়ে কাজ করে, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো সম্পর্কে তার কি থাকবে, একটা ক্লিয়ার কনসেপ্ট থাকবে, ক্লিয়ার ধারণা থাকবে। সে টিবেট নিয়ে কাজ করবে, টিবেটে কি চলে না চলে এই বিষয়গুলো জানেই না, তাহলে হবে? হবে না। তারপরে হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অফ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট সিস্টেম। তাহলে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের যে সিস্টেমটা আছে আমাদের, যেমন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট সিস্টেমে কয়টা পদ্ধতিতে হয়, কয়টা জিনিস ফলো করে? তিনটা পদ্ধতিতে, তিনটা জিনিস ফলো করে। সেটা হচ্ছে রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল, আর ওই পাশে চেক করে কি নলেজ, স্কিল, অ্যাটিটিউড। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। মোট কথা ওই যে এই সিবিএলএম এর শুরুতেই কিন্তু বলছিল কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। তাহলে ওইটা সম্পর্কে আপনার মেইনলি একটু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে এইটা যে অবশ্যই এভিডেন্স বেসড, এই টাইপের বিষয়গুলো। তারপরে বি ক্লিয়ার অ্যাবাউট এভিডেন্স রিকোয়ারমেন্ট ইন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। এই যে একটু আগে যেটা বললাম আমি, যে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের ভিতরে কোন কোন এভিডেন্স গুলো একদম ক্লিয়ারলি প্রয়োজন, যেমন রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল, এর ভিতরে আবার কি কি আরো কি কি ফর্মালিটি আছে, এইগুলো সবগুলা। বি কম্পিটেন্ট ইন অ্যাসেসমেন্ট প্ল্যানিং অ্যান্ড ডিজাইনিং অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট। তাহলে অ্যাসেসমেন্ট যে প্ল্যানিংটা আর ডিজাইন আছে, ডিজাইনার বিষয়টা আছে, এটাতে একটা ইউনিট আছে, এই ইউনিটের ভিতরে তাকে কি হইতে হবে? কম্পিটেন্ট হইতে হবে। বি ক্লিয়ার অ্যাবাউট অ্যাসেসমেন্ট ভ্যালিডেশন প্রসেস। আমরা যে অ্যাসেসমেন্টের টুলস গুলো তৈরি করি, হ্যাঁ, এগুলো কিন্তু মানে তৈরি করে দিলেই হয় না, এগুলো আবার ভ্যালিডেশন হয়। আমাদের সামনে গেলেই পাবো যে একটা অ্যাসেসমেন্টের প্রশ্ন চাইলেই একটা ট্রেনার সহজ করতে পারে না, একটা কঠিন করতে পারে না, মানে অতিরিক্ত সহজ অতিরিক্ত কঠিন এরকম করা যাবে না। তাহলে প্রত্যেকটা জিনিসেরই একটা স্ট্যান্ডার্ড মান আছে, আর ওই স্ট্যান্ডার্ড মান ঠিক আছে কিনা ওইটা যাচাই বাছাই করার জন্য আবার প্যানেল আছে, কমিটি আছে। তাহলে ওই কমিটি আবার যখন নির্বাচন করবে যে হ্যাঁ এটা ঠিক আছে, তখনই ওই জিনিসটা মার্কেটে আসবে, এর আগে কিন্তু আসে না। তাহলে আমাদের যে ভ্যালিডেশনের প্রসেস আছে এই প্রসেস সম্পর্কে জানতে হবে কমপ্লিটলি। ক্লিয়ার? ক্লিয়ার। এবার দেখেন এটা আমাদের একটা এভিডেন্স, আমি আপনাদের আগেই বলছিলাম আপনাদের রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল এর সাথে সাথে একটা এভিডেন্সও করতে হবে, এবং দুইটা ট্রেনার পার্টের জন্য একটা সেশন কন্ডাক্ট করাইতে হবে ডেমনস্ট্রেশনে, আর অ্যাসেসর পার্টের জন্য কি করতে হবে? একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করাইতে হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আপনাদের একটা কি বলে এভিডেন্স। এই যে আপনাদের যে অ্যাসেসমেন্টের প্রশ্নগুলো হয়, হ্যাঁ,
এই প্রশ্নগুলো আগে থেকেই নির্ধারণ করা থাকে। আপনাদের যে সিএস থাকে না, এই সিএস এর যে ইউনিটগুলো আছে, এই ইউনিটগুলোর সব পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আপনার একটা প্রশ্ন প্যানেল আগে থেকেই তৈরি করা থাকে। লাইক ধরেন আপনার হচ্ছে গিয়ে একটা অকুপেশনের ধরেন আপনার 9টা ইউনিট, তাহলে ওই 9টা ইউনিটে ধরেন একটা ইউনিট নিয়ে আপনি কাজ করবেন। হ্যাঁ, তো এই একটা ইউনিটের ভিতরে কয়টা এলিমেন্টস আর কয়টা এলিমেন্টসের এগেইনস্ট যে পারফরমেন্স ক্রাইটেরিয়া, তাহলে কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আপনার রিটেন হবে, কোনটা থেকে ওরাল হবে, কোনটা থেকে ডেমো নিবে, এগুলো আগের থেকেই নির্ধারণ করা থাকে। রিটেনের জন্য কয়টা প্রশ্ন হবে, কোন প্রশ্নটা কোনখান থেকে হবে, ধরেন রিটেনের ক্যাটাগরি আছে, ধরেন এমসিকিউ, তাহলে এমসিকিউটা কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে হবে এটা আগে থেকে ইন্ডিকেট করা থাকে। এই যে এই রকম করে আমি বুঝাইতে চাচ্ছি, ধরেন এটা আপনার একটা এলিমেন্টস আর এই এলিমেন্টস এর এগেইনস্টে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে এইগুলা, তাহলে এই ধরেন প্রথম পারফরমেন্স ক্রাইটেরিয়া, তাহলে এই পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আপনার কি রিটেন নিবে নাকি ডেমনস্ট্রেশন নিবে। এই যে দেখেন এ বি সি, তাহলে এ তে হচ্ছে অবজারভেশন, বি তে হচ্ছে রিটেন, আর সি তে হচ্ছে কি ডেমনস্ট্রেশন ধরেন, ওকে, বা ওরাল ধরেন ওরাল। তাহলে এই প্রথম পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে কি করছে, বি নিছে, তার মানে রিটেন, আর সি নিছে ওরাল নিছে। তাহলে আবার দ্বিতীয়টা থেকে শুধুমাত্র কি নিছে দেখেন, শুধু ওরাল নিছে। তাহলে কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে কোন প্রশ্ন আসবে এইটা আগে থেকে আপনার নির্ধারণ করতে হয়। আর এই নির্ধারণ করাটাকে এই চার্টের একটা নাম দিছে, সেটা নাম হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। তাহলে আপনার যে অ্যাসেসমেন্টটা হবে বা নিবে, এই অ্যাসেসমেন্টটা যে প্ল্যান করতেছেন, তাহলে এটাকে একটা ম্যাট্রিক্স আকারে সাজানো হয় যে কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে সে কি নিবে, কিভাবে নিবে, কোনটা নিবে, এটা আগে থেকে একটা সাজানো থাকে। এটাকে বলা হয়েছে অ্যাসেসমেন্ট প্ল্যানিং কি ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখেন আপাতত আপনারা এটা যখন এভিডেন্স করবেন তখন পাবেন। এখন আপনাদেরকে আগে এটার একটা সংজ্ঞা পড়তে হবে, এই সংজ্ঞাটা একদম অনেক ইম্পর্টেন্ট, আর এইটাই মুখস্থ রাখতে হবে, এইভাবে করে ইজি হয়। সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স কি। তাহলে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স হচ্ছে একটা টুলস, যেই টুলস আপনাকে অ্যালাউ করে, কিসে অ্যালাউ করে, টু ম্যাপ এভরি এলিমেন্টস, প্রত্যেকটা এলিমেন্টস ম্যাপ করার ক্ষেত্রে, অ্যান্ড ইটস পারফরমেন্স ক্রাইটেরিয়া, এবং প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়ার এগেইনস্টে কিসের অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসমেন্টের যে মেথডটা আছে সেটা ব্যবহার করতে। এই যে উপরে যে আমি যেটা বললাম যে এটা হচ্ছে একটা কি গাইডলাইন, এই টুলসটা হচ্ছে গিয়ে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ম্যাপ। এই যেই ম্যাপের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার রিটেনের যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নটা কোন কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আসছে, আপনার ওরালের যে প্রশ্ন আসছে এই ওরাল প্রশ্নটা কোন কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আসছে, এই অবজারভেশন যে হচ্ছে এই অবজারভেশন কোন কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে অবজার্ভ করা হবে, এইটার একটা ম্যাপ। আর এখানে কি কভার করা হয়, এখানে প্রত্যেকটা এলিমেন্টসের যে পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো আছে ওই ক্রাইটেরিয়া গুলো থেকে আপনার কভার করা হয় যে কোন ক্রাইটেরিয়া থেকে কোন কোশ্চেনটা করা হবে, কোন ক্রাইটেরিয়া থেকে রিটেন, কোনটা থেকে ডেমো, কোনটা থেকে ওরাল, এগুলো করা হবে, এটা যাচাই বাছাই করা থাকে। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এই সংজ্ঞাটা কিন্তু সুন্দর করে পড়ে ফেলতে হবে। এবার দেখেন মেথড অফ গ্যাদারিং এভিডেন্স, এভিডেন্সটা যে আপনি গ্যাদার করবেন কোন কোন ওয়েতে করতে পারবেন, দেখেন বিভিন্ন ওয়ে আছে। সেটা হচ্ছে একটা স্পেসিফিক, দেখেন ডেমনস্ট্রেশন অফ স্পেসিফিক স্কিল নিডেড টু কমপ্লিট দ্য টাস্ক, আপনার যে টাস্কগুলো থাকবে ওই টাস্কগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, অবজারভেশন করতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে মাল্টিপল অবজারভেশনের মাধ্যমে, ফার্স্ট অফ অল মাল্টিপল সোর্স থেকে আপনি এভিডেন্সটা কালেক্ট করতে পারবেন, ওকে, বা গ্যাদার করতে পারবেন। একটা স্পেসিফিক ডেমনস্ট্রেশনের মাধ্যমে অ্যাসেসমেন্টের যে টেকনিক গুলো আছে বা কোয়ালিটি গুলো আছে এইগুলো যাচাই বাছাই করার মাধ্যমে আপনি পারবেন। তারপরে দেখেন রিটেন টেস্টের মাধ্যমে, ওরাল কোয়েশ্চেনের মাধ্যমে, আপনার প্রিভিয়াস কোনো কাজ থাকলে সেইগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, এটাকে এই যে এভিডেন্সটা গ্যাদার করতে পারবেন। ওকে, এই এভিডেন্স গ্যাদার করার আবার কিছু টুলস আছে। তো এইখানে দেখেন একটু ভুল আছে, এই যে
এই যে পোর্টফোলিও, এটা কি এভিডেন্স গ্যাদারিং টুলস হবে? পোর্টফোলিও না, এটার জন্য না। পোর্টফোলিও কি মেথড না? এটাই আমি বলতে চাচ্ছি যে এটা তো অ্যাসেসমেন্টের একটা মেথড। তাহলে পোর্টফোলিও চেকলিস্ট হইলে তখন আবার টুলস হইতো। আমি কি বলছিলাম, টুলস কখন হবে? যখন শেষে 3টা ওয়ার্ড থাকবে, চেকলিস্ট, শিট, পেপার। এছাড়াও কিছু কিছু আছে, ওইটা অপশনাল। বাট এইগুলো যখন থাকবে তখন মেইনলি ওটা কি আকারে ধারণ করবে? টুলস আকারে ধারণ করবে। ওকে, ক্লিয়ার? এবার দেখেন বলছে পারপোজ অফ এভিডেন্স গ্যাদারিং টুলস। এভিডেন্স গ্যাদারিং টুলস এর উদ্দেশ্য কি? এভিডেন্স গ্যাদারিং টুলস এর উদ্দেশ্য কি? এটা হচ্ছে বলছে হেল্প ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এক্সপেক্টেড। এটা ক্যান্ডিডেটকে সাহায্য করে যে তার কাছ থেকে কি চাওয়া হয়েছে। ধরেন আমি যে আমার ধরেন রিটেনটা আপনার একটা এভিডেন্স গ্যাদারিং টুলস, তাহলে আপনি কি বুঝতে পারতেছেন না আপনার কাছ থেকে ওই 30টা প্রশ্ন চাইছে? আবার আপনাকে একটা জব শিট দিয়ে দিল, স্পেসিফিকেশন শিট দিয়ে দিল, এটা দ্বারা কি বোঝাচ্ছে? আপনার কাছ থেকে এই জবগুলো সে এইভাবে চাচ্ছে। তাহলে এটা কি আপনার ক্যান্ডিডেটকে সাহায্য করে না যে তার কাছ থেকে কি চাচ্ছে এই জিনিসটা বুঝতে? ফোকাস ফর দ্য অ্যাসেসর ইন এভিডেন্স গ্যাদারিং। তাহলে এভিডেন্স গ্যাদার করার জন্য কি করে? অ্যাসেসরদেরকেও ফোকাস করে যে তোমার এই জায়গা থেকে কিন্তু এই বিষয়ে এভিডেন্সটা গ্যাদার করতে হবে, সাবধান। এটা রেকর্ড অ্যাসেসমেন্ট আউটকাম। আপনি যে দিন শেষে একটা জাজমেন্ট দিবেন, সেই জাজমেন্টটা তো আপনার এই এভিডেন্সের উপর ভিত্তি করেই দিতে হবে। এই টুলসগুলো যখন আপনি কালেক্ট করবেন, কালেক্ট করার পরে বিবেচনা করবেন, বিচার বিবেচনা করবেন, বিচার বিবেচনা করার পরেই তো আপনার একটা আউটকাম আসবে নাকি? তাহলে অ্যাসেসমেন্টের যে আউটকামটা, সেই আউটকামটাতে সাহায্য করে না? আইডেন্টিফাই হোয়াট অ্যাকশন ইজ নিডেড টু অ্যাড্রেস স্কিল অ্যান্ড নলেজ গ্যাপ। তাহলে আপনি কি করতে পারতেছেন? দিন শেষে জানতে পারতেছেন, ধরেন এই যে টুলস গুলা কালেক্ট করে আপনি তাকে যাচাই বাছাই করলেন, তাহলে যাচাই বাছাই করার পরে ধরেন তার কি বের হয়েছে? সে রিটেনে নলেজ গ্যাপ আছে, দ্যাট মিনস কম্পিটেন্ট হয় নাই। তাহলে কতটুকু গ্যাপ আছে এটা আপনি তাকে আইডেন্টিফাই করে বলে দিতে পারবেন না যে কতটুকু গ্যাপ আছে আর কতটুকু কি করতে হবে? স্যার ম্যাডাম, তাহলে এই একটা বিষয়। ক্লিয়ার? ওকে, তারপরে দেখেন আর কি আছে একটু দেখি। আর ওরকম তেমন একটা ইম্পর্টেন্ট কিছু নাই। শেষ আমাদের এই সিবিএলএমটা। এই সিবিএলএম এ কারো কোনো ঝামেলা হয়েছে বুঝতে? আমি জানি আপনাদের এখন ঝামেলা হবেও না, কারণ আমি মাত্রই পড়াইছি। আপনারা কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনের পড়া প্রত্যেকটা দিন কমপ্লিট করবেন, প্রত্যেকটা টপিক জমায়ে রাখেন না, একটা রিকোয়েস্ট। এখন আমাকে বলেন এই সিবিএলএম এ কোনো কিছু বুঝেন নাই, কোনো টপিক, কোনো ঝামেলা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে সময় দিলাম। আপনারা আমাকে নেক্সট যে ক্লাস, এই ক্লাসটায় আমাকে এখান থেকে আমি উল্টাপাল্টা আপনাদের প্রশ্ন ধরবো, আমি উল্টাপাল্টা প্রশ্ন ধরবো। আর প্রত্যেকজনকে আমি সামনে ভিডিও কল অন কইরা প্রশ্ন ধরবো। মনে করেন না যে ওই যে ম্যাডাম প্রশ্ন ধরবে আর আমি নিজ দিয়ে খাতা দেখে বলে দিব, এরকম না। তাহলে নেক্সট ক্লাসে এটার উপর একটা ছোটখাটো অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য প্রিপেয়ার হয়ে আসেন। ওকে? ওকে ম্যাডাম। আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে?
ম্যাম বলছিলাম আপনি যে কোশ্চেন গুলো করবেন আমরা কি ইংলিশে অ্যান্সার দিব নাকি এমনি বোঝাইলেই হবে বাংলা? না না, ইংলিশে একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দিতে হবে, একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আচ্ছা ম্যাম। আচ্ছা, ক্লিয়ার? ম্যাম নেক্সট ক্লাস কি আগামীকাল হবে? না, আগামীকাল হবে না, একদম মঙ্গলবার। আচ্ছা, কারো কোনো ঝামেলা নাই, আমি বুঝতে পারছি। আশা করি সবাই ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবেন এই সিবিএলএমটা। এই সিবিএলএমটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টপিক একদম পুঙ্খানুপুঙ্খ ভালো করে পড়বেন। এখান থেকে 2-3টা প্রশ্ন কমন পাওয়ার, কোনটা পাবেন জানি না, কিন্তু এই সিবিএলএম থেকে 2-3টা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা, পসিবিলিটি থাকেই। বুঝতে পারছেন? এটা অনেক ইম্পর্টেন্ট একটা সিবিএলএম, তো এটা একটু মনোযোগ দিয়ে পড়বেন। আমি এটার উপরে অবশ্যই নেক্সটে আপনাদের পরীক্ষা নিব, আমি কিন্তু ফর্মেটিভ বলতে পারেন অ্যাসেসমেন্ট নিব। আর আজকে যদি আর কোনো ঝামেলা না থাকে তাহলে আমরা এখানে শেষ করব। ওকে ওকে ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে।